ওরা আমায় ঘিরে নিয়ে পাঠাগারের দিকে এগোতে থাকলো, আর ওদের গায়ে থাকা সেই আগুনের ফুলকি ক্রমশ বাড়তে থাকলো, আর চারদিকের তাপমাত্রা কেমন যেন বেড়ে যেতে থাকলো। ক্রমে সেই পাঠাগারের একেবারে সামনে এসে পৌঁছলাম। ততক্ষণে আগুনের ফুলকি বেড়ে গনগনে আগুনে পরিণত হয়েছে। চারপাশে মানুষগুলো আগুনে পুড়ছে, কিন্তু যন্ত্রণার লেশ মাত্র নেই তাদের শরীরে। চোখে মুখে যেন তাদের কি আনন্দ, উদ্দাম নাচ জুড়েছে তারা আমায় ঘিরে। ক্রমশ তারা আমার আরও কাছে এসে ঘিরে ধরতে লাগলো। আমার সারা শরীর জ্বালা করতে লাগলো। সেই আগুনের তাপে যেন আমার সারা শরীর পুড়তে লেগেছে। দম বন্ধ হয়ে আসছে। আমি কোথায় আছি, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, তাকাতে পারছি না। আমি এত প্রচন্ড তাপ। আপনি শুনছেন বইটই স্টোরিজ, কথার ডাকঘর। অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। জীবনের এমন সব সত্যি অভিজ্ঞতার কথা নিয়ে আমাদের এই পডকাস্ট। আজ প্রথম যার লেখা পড়ছি তিনি অমিত দাস। বছর চারেক আগে পাহাড়ে বেড়াতে গিয়ে এই ঘটনা আমাদের ড্রাইভার পুষ্পা ভাইয়ার কাছে শোনা। তাঁর এই অভিজ্ঞতা বছর 20 আগেকার। শিলিগুড়ি থেকে রংপুর যাবার পথে তিনি এই গল্প আমাদের বলেন। পুষ্পা ভাইয়ার জবানিতেই আমি এই ঘটনাটি লিখছি। তখন আমি সদ্য গাড়ি চালাতে শুরু করি। নিজের গাড়ি নেই, অন্যের গাড়ি চালাতাম, সাফারি গাড়ি। পেছনে মুখোমুখি বসার জায়গা, খানিকটা অ্যাম্বুলেন্সের মতো। সেদিন কোনো ট্যুরিস্ট বুকিং ছিল না। বাড়ির সামনেই আমার স্ত্রীর একটা ছোট্ট দোকান ছিল। ছুটি পেয়ে সেদিন তাকে সেখানে সাহায্য করছিলাম। হঠাৎ 9টা নাগাদ মালিক গাড়ি নিয়ে এসে হাজির। অবাক হয়ে জানতে চাইলাম কি ব্যাপার। তিনি জানালেন, কাছে একটি গ্রামে একজন অল্প বয়সী মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে নিয়ে যেতে হবে গ্যাংটকের হাসপাতালে। এদিকে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বলে এখনই আমাকেই ওই গাড়ি নিয়েই খুব তাড়াতাড়ি যেতে হবে তাদের ওখানে, যদি তাকে বাঁচানো যায়। এখন এখানে কাছের গ্রাম বলতে পাহাড়ি পথে তার দূরত্ব প্রায় ঘন্টা 2 মতো। কোনো রকমে কিছু খেয়ে গাড়ি নিয়ে তড়িঘড়ি রওনা হলাম। পৌঁছতে প্রায় বেলা 11টা বাজল। গিয়ে দেখলাম 17-18 বছরের একটা মেয়ে। সে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমি পৌঁছতেই সে মারা গেছে। আমি ফিরে আসতে যাব, ঠিক সেই সময় বাড়ির লোক আমার হাতে পায়ে ধরে আমায় কাকুতি মিনতি করতে লাগলো। ওনারা বডিটা নিয়ে ওই গাড়িতেই গ্যাংটক যেতে চান, কারণ পোস্টমর্টেম রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট না পেলে শেষকৃত্য হবে না। আর ওই গ্রাম এতই প্রত্যন্ত এলাকায় যেসবের কোনো ব্যবস্থা নেই। আপত্তি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজি হলাম। সবাই মিলে ধরে মেয়েটির দেহ গাড়ির পেছনের একটা সিটে শুইয়ে দিল। তার হাতের কবজির কাছে বাঁধা কাপড় চুইয়ে তখনও গরম রক্ত পড়ছে। আমি ওই ফুলের মতো মুখটার দিকে তাকিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না। এসে ড্রাইভারের সিটে বসলাম। ওখান থেকে গ্যাংটক ঘন্টা 3 পথ। পৌঁছতে প্রায় 3:30 মতো বাজল। পোস্টমর্টেম হবার পর তার রিপোর্ট, ডেথ সার্টিফিকেট সব পেতে পেতে প্রায় সন্ধে 7টা তো পেরিয়ে গেছিলই। প্লাস্টিকের প্যাকেটে মেয়েটির দেহ মুড়ে আবার গাড়ির সিটে তোলা হলো। কিছু ফুল, ধূপ এইসব নিয়ে আমরা আবার রওনা হলাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। মেয়েটির দাদা এবং আরও 2জন ছিল সেই গাড়িতে। তাদের কথাবার্তা থেকে জানতে পারলাম প্রেম ঘটিত কারণে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে এই অবুঝ বাচ্চা মেয়েটা। সেই গ্রামের রাস্তা জঙ্গলের, রাত হয়ে গেছে, অন্ধকার বেশ ঘন। বিশেষ কথা বলার মতো অবস্থাতেও কেউই নেই। জঙ্গলের পথ হওয়ায় গাড়ি প্রায় নেই বললেই চলে। আর সেই সময় এমনি টুরিস্ট কম। অন্ধকারে খুব জোরে গাড়ি চালানো যায় না। তাই যখন মেয়েটির বাড়ি এসে পৌঁছলাম তখন সময়
প্রায় 11টার কাছাকাছি। মেয়েটির বাড়ি পৌঁছে দেখলাম প্রায় পুরো গ্রামের লোক তাদের বাড়িতে এসে জড়ো হয়েছে। আমাদের পাহাড়ে ছোট ছোট গ্রাম, আর সেখানে সকলেই সকলের আত্মীয় বন্ধু, সুখে দুঃখে সবাই সবার আপন। ওই কটা তো লোক। মেয়েটির দেহ নামিয়ে তাদের বাড়ির সামনে রাখতেই তার মা ভীষণ কান্নায় সেই মৃতদেহের বুকের উপর ভেঙে পড়ল। ওই বুক ফাটা কান্না, আর তারপর চারপাশে আরো সমস্ত মহিলাদের কান্না, সমস্ত পরিবেশটা এমনই হয়ে উঠেছিল আমার ওখানে কিছুতেই ভালো লাগছিল না। ওই দৃশ্যটা আমার এখনো চোখে ভাসে। আমি ওখান থেকে চলে আসতে চাইছিলাম। ওই জায়গাটা থেকে খানিকটা সরে এসে রাস্তার ধারে পাহাড়ের একটা ধাপে ওদেরই কেউ একজন বসেছিল, তার পাশেই চুপ করে গিয়ে বসলাম। আমার তখন সারা শরীরে কেমন একটা হচ্ছিল, একটা অদ্ভুত অস্বস্তি। আসলে জীবনে প্রথমবার অত রক্ত আর ওরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমি তখন পড়েছি। তার উপর এত রাত, আর তখন তো মোবাইল ছিল না, বাড়িতেও খবর দেওয়ার মতো নেই। আমি বলেও আসিনি এত রাত হচ্ছে, নিশ্চয়ই আমার স্ত্রীও চিন্তা করবে। এই সব ভাবনা মাথার মধ্যে চলছিল। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর আমি একটু ধাতস্থ হলাম। তারপর মনে হলো, না, এইবার বাড়ি ফিরতেই হবে, না হলে আমার স্ত্রী ভীষণই চিন্তিত হয়ে পড়বে। আমি গাড়িটা নিয়ে বেরোতে যাব, কিন্তু তখনই ওরা সবাই আমাকে বারণ করলো যে রাতের বেলা জঙ্গলের পথ, পুরোটা রাস্তা এইভাবে একা আমার ফেরাটা ঠিক নয়, বিপদ হতে পারে, আর আমার বাড়ি অবধি যেতে ওই রাতে আরও বেশি সময় লাগবে। এমনিতেই 2 ঘন্টার পথ, এখন সেটা কিছু না হলেও 3 ঘন্টা তো হবেই। ওরা আমায় খুব অনুরোধ করলো যে আমি যেন রাতটুকু এখানে থেকে যাই, ভোরের আলো ফুটলে তবে রওনা দিই। কিন্তু আমার একটুও ওখানে ভালো লাগছিল না। আমি বাড়ি ফিরতে পারলে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তাই আমি কারোর কথা না শুনে প্রায় জেদ করেই বেরিয়ে পড়লাম। গাড়িতে তখন সেই রক্ত, ফুল, ধূপ, আতর সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত রকম গন্ধ আর পরিবেশ তৈরি হয়ে আছে, যা আমার সারা শরীরে মনে ভীষণ একটা অস্থিরতা তৈরি করছিল। অত রাতে মেয়েটির বাড়ির ওই পরিবেশের মাঝে আমার আর গাড়ি পরিষ্কার করার মতো সুযোগ হয়নি, এবং আমার মনেও হয়নি সে কথা। ওই অন্ধকার পথে যতটা সম্ভব হয় আমি ততটাই জোরে গাড়ি চালাতে লাগলাম। খানিকটা রাস্তা আসার পর আমার হঠাৎ মনে হলো, গাড়িতে পেছনের ওই সিটে যেখানে মেয়েটিকে শুইয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ যেন সিটের শেষ প্রান্তে বসে আমায় দেখছে। আমি মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি, তাই পিছন ফিরলাম না। লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখতে গিয়ে মনে হলো কি যেন একটা সরে গেল। খানিকক্ষণ পর আবারও সে একই জিনিস মনে হলো। তারপর তারপর আবার আবার আর এবারও মনে হলো কিছু একটা যেন সরে গেল। আমি যেই তাকাচ্ছি সেই সরে গেল। এরপর আরো কিছুটা সময় গেল। তারপর হঠাৎ মনে হলো সে যেন খানিকটা আমার দিকে এগিয়ে এসে বসেছে। এইবার ভয় করতে লাগলো। আমার হাত তখন কাঁপছে। অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই ভেবে জঙ্গল পেরিয়ে রাস্তার ধারে গাড়িটা একটু সাইড করে দাঁড়ালাম। মনের ভুল দূর করার জন্য গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দরজা খুলে আলো জেলে ভালো করে দেখলাম সিটে লেগে থাকা, মাটিতে পড়ে থাকা কিছু রক্ত, ফুল, এই সমস্ত ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। একটু জল খেয়ে নিয়ে আর মুখে চোখে জল দিয়ে একটু ধাতস্থ হয়ে আবার স্টিয়ারিং ধরলাম। আর খানিকটা পথ, জঙ্গলের আর কিছুটা পথ পার করতে পারলেই আমি পৌঁছে যাব। জঙ্গলের পথে খানিকটা এগিয়েছি। পাইনের বন যেখানে খুব ঘন, মাথার উপরে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে।
সেই রকম একটা জায়গায় আমার আমার হঠাৎ মনে হলো একেবারে ঠিক আমার পেছনে, আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। আমি লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম একটা অস্পষ্ট ছায়ামূর্তি, কিন্তু মুখের আদল একেবারে আজকের মারা যাওয়া সেই মেয়েটার মতো। আমার দিকে চেয়ে আছে, মুখে মৃদু হাসি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, হাত কাঁপছে, আবার পা অবশ হয়ে যাচ্ছে। না, এবার আর গাড়ি থামানোর উপায় নেই। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ির গতি বাড়িয়ে দিলাম। যত জোরে চালানো সম্ভব তত জোরে আমি চালিয়েছি। আমার ঘাড়ের কাছে তখনও সেই ঠান্ডা নিঃশ্বাস। আমি সোজা বসে রয়েছি, রাস্তা ছাড়া আর কোনো দিকে তাকানোর অবস্থায় নেই। খানিকক্ষণ চলার পর জঙ্গল শেষ হয়ে এলো। দূরে একটা আলোর বিন্দু দেখতে পেলাম। সেই আলোর বিন্দু তখন আমার কাছে নিজের জীবনের আলোর মতো হয়ে উঠেছে। ওই অন্ধকার পথেই কিছু না মেনে গাড়ির গতি আমি আরও খানিকটা বাড়িয়ে দিলাম। যত তাড়াতাড়ি সেই আলোর কাছে পৌঁছানো যায় আমি তত তাড়াতাড়ি পৌঁছতে চাই। সেই আলোর কাছে পৌঁছে আমি সজোরে ব্রেক চাপলাম। প্রচণ্ড ঝাঁকুনিতে গাড়িটা থামল। দু হাতে স্টিয়ারিং ধরে তার উপর মাথাটা নামিয়ে বসে রইলাম। আমার হৃদস্পন্দন তখন প্রায় 4 গুণ। যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে যাবার মতো অবস্থা। ওই আলো ছিল রাস্তার ধারে, কিছু লোক বসে আগুন পোহাচ্ছিল, আর সেই আলোটাই আমি জীবনের রেখার মতো দূর থেকে দেখতে পেয়েছিলাম। আমায় মাঝরাতে ওইভাবে এসে দাঁড়াতে দেখে তারা ছুটে এসেছিল। গাড়ির দরজা খুলে আমাকে কার্যত ধরে ধরে নামিয়ে নিয়ে গিয়ে বসালো। আমার হাত পা তখনও ঠান্ডা, অবশ হয়ে রয়েছে। মুখে চোখে জল দিয়ে জল খেয়ে খানিকটা শান্ত হয়ে তাদের সবটা খুলে বললাম। সব শুনে তারা বলল, আজ কোনো মতেই আর একা ফেরাটা ঠিক হবে না। তখনও প্রায় ঘন্টা খানিকের পথ বাকি। এমন অভিজ্ঞতার পর আমারও আর আপত্তির কোনো জায়গা নেই। নির্দ্বিধায় আমি সেই রাতটুকু তাদের ওই উষ্ণ নিঃশ্বাসের পাশেই থাকতে চাইলাম। পরদিন সকাল হতে ওখানেই ভালো করে জল দিয়ে গাড়ি ধুয়ে সব পরিষ্কার করে আমি রংপুর রওনা দিলাম। গাড়ি নিয়ে এসে সোজা মালিকের বাড়ি। তাকে গাড়ির চাবি দিয়ে অনুরোধ করলাম যে আমায় যেন আর কখনো এই গাড়ি চালাতে না বলেন। আমি আর কখনো ওই গাড়ি চালাইনি, এমনকি চড়িও নি। আপনি শুনছেন বইটই স্টোরিজ কথার ডাকঘরের বাংলা হরর পডকাস্ট অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। আমার আপনার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সত্যি ঘটনা যা কোনো ব্যাখ্যা বা যুক্তিতে ধরা যায় না, সেই সমস্ত ঘটনা নিয়েই আমাদের এই পডকাস্ট। এরপর যার লেখা পড়ব তিনি তীর্থরাজ। আমার ছোটবেলা কেটেছে কোচবিহারের ধলপল নামক এক জায়গায়। জায়গাটা একেবারেই মফস্বল, এমনকি গ্রাম বললেও খুব একটা ভুল হবে না। আমার দাদু ছিলেন ওই গ্রামের বেশ পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক এবং পুরোহিত। আমি ওনাকে বদ্দাদা বলে ডাকতাম। ছোটবেলায় আধো শব্দে বাচ্চাদের মুখনিসৃত ডাক আজন্মের সম্বোধন হিসেবে রয়ে যায়। তেমনি এই বদ্দাদা অর্থাৎ বড় দাদুর অপভ্রংশ। এখানে বলে রাখা ভালো, দাদু কিন্তু পাশ করা ডাক্তার ছিলেন না। ধলপল বাজারে হোমিওপ্যাথি ওষুধের একটা দোকান ছিল দাদুর, এবং দীর্ঘকালের অভিজ্ঞতায় তিনি হয়ে উঠেছিলেন গ্রামের মানুষের ডাক্তারবাবু। দাদুর দোকানের পাশেই ছিল ছোট কাকার একখানি মুদি কাম স্টেশনারি জিনিসের দোকান, আর আমার বাবা পঞ্চায়েত অফিসে চাকরি করতেন।
এছাড়া বাড়িতে মা আর ঠাম্মি, এই হলো আমাদের পরিবার। বাজার থেকে সাইকেলে মিনিট 15 পথ আমাদের বাড়ি। রোজ সন্ধ্যায় বাবা অফিস থেকে ফিরে এসে চলে যেতেন বাজারে। সেখানে দাদুর কাছে নানা লোকজন আসতো। কেউ কেউ এমনি বসতো আড্ডা দিতে। প্রায় দিন আমিও বায়না করে বাবার সাথে সাইকেলে চেপে গিয়ে হাজির হতাম সেই আড্ডায়। কখনো কাকার দোকান তো কখনো দাদুর ডিসপেন্সারি। এই করেই আমার বেশ মজায় কেটে যেত। সবচেয়ে বড় ব্যাপার ছিল পড়াশোনা থেকে মুক্তি। এমনই একদিন সন্ধেবেলা বাবা বেরোবেন, আমিও তৈরি বাবার সাথে যাবার জন্য। সাইকেল নিয়ে বেরোতে যাবেন এমন সময় মা ভেতর থেকে ডাক দিলেন কোনো প্রয়োজনে। বাবা আমায় দাঁড়াতে বলে ভেতরে গেলেন। সদর দরজা দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে তবে ভেতরে যেতে হয়। আমি সদরে দাঁড়িয়ে রইলাম। বাইরে তাকিয়ে দেখলাম একটা গা ছমছমে ঘন অন্ধকার। তখনও ওইদিকে রাস্তায় আলোর ব্যবস্থা হয়নি এবং চাঁদের আলোও ছিল না সেদিন। আমি দরজা ধরে দাঁড়িয়ে সেই জনমানবহীন অন্ধকার রাস্তা, গা ছমছমে ব্যাপারটা বেশ উপভোগ করছিলাম। নিজেকে কেমন সেই বীর পুরুষ কবিতার খোকা বলে মনে হচ্ছিল। এমন সময় দেখি সামনের পাঠাগারের পেছন দিক থেকে কেমন একটা ছোট ছোট আগুনের ফুলকি বেরিয়ে আসছে ভেসে ভেসে। ক্রমশ তা স্পষ্ট হলো। দেখে মনে হলো যেন কোনো ছোট চেহারার মানুষের গায়ে জোনাকি বসে আছে। আমি কৌতূহলে দরজার বাইরে পা দিতে যাব, পেছন থেকে বাবার গলা শুনে ফিরে তাকালাম। তারপর প্রায় সাথে সাথে সামনে তাকিয়ে আর কিছু দেখতে পেলাম না। চারদিকে ঠিক সেই ঘুটঘুটে অন্ধকার। আমার শিশু মন তবু খুঁজতে লাগলো সেই আলোগুলোর কারণ। কারণ মনে তখন ভয়ের চেয়ে কৌতূহল বেশি। বাবার সাইকেলে চেপে চলে গেলাম। পথে আর এমন কিছু চোখে পড়ল না। এমনকি এরপর ব্যাপারটা আমি ভুলেও গেছি। বেশ কিছুদিন বাদে একদিন সন্ধেবেলা ঘরে আলো নেই, কিন্তু বাবা ততক্ষণে বাজারে চলে গেছেন বলে আমার যাওয়া হলো না। আমি বই নিয়ে দাওয়ায় বসলাম পড়তে, কিন্তু মন নেই। কখনো বসছি, কখনো উঠে খেলছি। এই করতে করতে এসে সদরে দাঁড়ালাম। আবার সেই অন্ধকার আমায় কেমন যেন অবশ করে দিল। ভীষণ মগ্ন হয়ে সেই অন্ধকার উপভোগ করছি। এমন সময় দেখলাম পাঠাগারের পেছন দিক থেকে একটা আগুনের ফুলকি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর তার ঠিক ওপরে আরেকটা, পাশে আরেকটা, আর এইভাবে 4-5টা ফুলকি দেখতে পেলাম। কিছুক্ষণ বাদে সেই ফুলকিগুলো থেকে আস্তে আস্তে কয়েকটা মূর্তির মতো তৈরি হলো। দেখে মনে হয় বিভিন্ন উচ্চতার মানুষ। তাদের চোখ মুখ দেখা যায় না, শুধু তারা একটা আগুনের ফুলকি বসানো জামা পরে ঘুরছে যেন। ধীরে ধীরে তারা পাঠাগারের সামনের মাঠের দিকে এগিয়ে আসতে থাকলো। আমি কোথায় ভয় পাবো তা নয়, উল্টে আমার পা সদরের চৌকাঠ পেরিয়ে রাস্তায় পড়ল। ক্রমশ সেই আলোর জামা পরা ছায়াগুলো মাঠ পেরিয়ে এগিয়ে আসছে রাস্তার দিকে, আর আমি রাস্তা পেরিয়ে চলেছি মাঠের দিকে। যে কোনো মুহূর্তে একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ব। কতক্ষণ সময় কেটেছে জানি না। আমি রাস্তা পেরিয়ে মাঠে নামতে যাব, ঠিক সেই সময় পেছনে সাইকেলের ঘন্টার জোর আওয়াজে ঘোরটা কেটে গেল। সাথে সাথে বাবার উদ্বিগ্ন আর রাগী গলা, এই অন্ধকারে কোন সাহসে একা রাস্তায় বেরিয়েছো? হ্যাঁ, কোন সাহসে? সে তো একেবারে প্রায় এই মারে কি সেই মারে। কাকার হস্তক্ষেপে কোনো রকমে গায়ে দুঘা পড়া থেকে বাঁচলাম, কিন্তু মার বকা এইসবের চেয়ে তখন আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই আলোর জামা। কিন্তু আজও মাথা ঘুরিয়ে দেখি কেউ কোথাও নেই। আমি এবার কেঁদেই ফেললাম। না না, বাবার বকা ঝকার জন্য নয়, ওই আলোর জামা পরা ওরা হারিয়ে গেল বলে। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, কেন রাস্তায় গেছি, একটু বকেছ তো, এত কাঁদার কি হয়েছে। বাবা এলো বলেই ওগুলো হারিয়ে গেল। আগের দিনও তাই হয়েছিল। সেই গোঁসায় আমি কারো কোনো কথার উত্তর দিলাম না। মাও বকলো পড়া ছেড়ে কেন বেরিয়েছি আমি। এত কিছু করে সে রাতে আমি না খেয়েই ঘুমিয়ে পড়লাম।
এরপর থেকে আমি প্রায়ই সদরে এসে দাঁড়াতাম, আর আমার চোখ ওই আলোর জামা পরা ছায়াগুলোকে খুঁজত। এর বেশ কিছুদিন বাদে আমি আবার সেই অন্ধকারে জোনাকির মতো জ্বলতে থাকা আগুনের ফুলকি আর তারপর সেই ছায়ামূর্তি দেখতে পেলাম। আজ তারা সংখ্যায় কিছুটা বেশি, আর সেদিনের রাতের অন্ধকারটাও ছিল কিছুটা বেশি। বোধহয় অমাবস্যার রাত ছিল। সেদিন কোনো বাধা ছাড়াই আমি রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম মাঠের ঠিক ধারে, যেখান অব্দি এসে সেই আলোর জামা পরা মূর্তিগুলো অপেক্ষা করছিল। যেন আমারই অপেক্ষায় তারা ছিল, আমায় কোথাও নিয়ে যেতে এসেছে। আমি মাঠে পা দিতেই তারা যেন কেমন হৈ হৈ করে আমায় ঘিরে ধরল, যেন আমায় পেয়ে খুব আনন্দিত। আমি দেখলাম তারা বেশিরভাগ বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, তাদের মধ্যে জনা 4-5 মাঝবয়সী। তাদের আমি মানুষ বলবো নাকি ভূত তা আমি তখন বুঝে পাইনি। আমার চারপাশে তখন একটা কোলাহল, শুধুই আনন্দমুখর একটা শব্দ, কোনো ভাষা নেই যার অর্থ বোঝা যায়। সকলের গায়ে সেই একই আলোর জামা। ওরা আমায় ঘিরে নিয়ে পাঠাগারের দিকে এগোতে থাকলো, আর ওদের গায়ে থাকা সেই আগুনের ফুলকি ক্রমশ বাড়তে থাকলো, আর চারদিকের তাপমাত্রা কেমন যেন বেড়ে যেতে থাকলো। ক্রমে সেই পাঠাগারের একেবারে সামনে এসে পৌঁছলাম। ততক্ষণে আগুনের ফুলকি বেড়ে গনগনে আগুনে পরিণত হয়েছে। চারপাশে মানুষগুলো আগুনে পুড়ছে, কিন্তু যন্ত্রণার লেশ মাত্র নেই তাদের শরীরে। চোখে মুখে যেন তাদের কি আনন্দ, উদ্দাম নাচ জুড়েছে তারা আমায় ঘিরে। ক্রমশ তারা আমার আরও কাছে এসে ঘিরে ধরতে লাগলো, আমার সারা শরীর জ্বালা করতে লাগলো। সেই আগুনের তাপে যেন আমার সারা শরীর পুড়তে লেগেছে, দম বন্ধ হয়ে আসছে। আমি কোথায় আছি, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, তাকাতে পারছি না। আমি এত প্রচণ্ড তাপ। ক্রমে মাটিতে লুটিয়ে আমি জ্ঞান হারালাম। ঠিক কতক্ষণ জানি না, একটা তীব্র চিৎকারে আমার জ্ঞান এলো। আগুন আগুন! আশেপাশে চেয়ে দেখলাম আমি বাড়ির দাওয়ায় শুয়ে আছি। আমার মাথার কাছে মা বসে আছেন, বাকিরা আমায় ঘিরে ধরে দাঁড়িয়ে আছেন। দাদু বললেন, এখন আমায় ঘুমোতে দেওয়া প্রয়োজন। ঠাম্মি 1 গ্লাস গরম দুধ এনে খাইয়ে দিলেন। মা মুখে আঁচল টেনে চোখ মুছতে মুছতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জানলাম, আমায় বাড়িতে না দেখে খুঁজতে গিয়ে বাড়ির লোক আমায় পাঠাগারের পেছন দিকের উঠোনে অজ্ঞান অবস্থায় পায়। দাদু জিজ্ঞেস করলেন কি হয়েছিল, কেন গেছিলাম সেখানে। আমি শুরু থেকে সবটা বললাম। শুনে সবার মুখ থমথমে। ঠাম্মি চাপা গলায় বললেন, বছর 20 আগে এই পাঠাগারে একদিন আগুন লাগে, আর সেই আগুনে পুরো পাঠাগার একেবারে পুড়ে যায়। একজনকেও বাঁচানো যায়নি। তার বছর 5 বাদে এই নতুন পাঠাগারটা তৈরি হয়। অনেকেই প্রথম প্রথম বিভিন্ন আওয়াজ শুনেছে, তাই তারপর থেকে কেউ আর বিকেলের পর সেখানে যায় না। এরপর আমি যে কবছর ওইখানে ছিলাম, কখনো সন্ধ্যের পর আর একা রাস্তায় বেরোইনি। এই ঘটনা আমার জীবনে আগুনের প্রতি ভীতি তৈরি করেছিল, যাকে বলে ফোবিয়া, যা আমি আজও 25 বছর বাদেও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। আপনি শুনছেন বইটই স্টোরিজ কথার ডাকঘরের বাংলা হরর পডকাস্ট অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। আপনিও যদি আপনার জীবনের সত্যি অলৌকিক অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে লিখে পাঠাতে পারেন riturastudio23@gmail.com এই ঠিকানায়। আজ শেষ যাঁর লেখা পড়ব, তিনি বিশ্বরূপ বসাক। বইটই স্টোরিজের এই পডকাস্ট শুনতে শুনতে আমার খানিকটা ছেলে মানুষই ইচ্ছেই হলো
যে আমিও যদি আমার জীবন থেকে এরকম কোনো ঘটনা বের করে আনতে পারি। এখন আমার জীবনে এরকম কোনো ঘটনা নেই, কিন্তু আমার মনে হলো একবার দাদুকে গিয়ে ধরা যেতে পারে। আর সেই কারণেই আমি আমার দাদুকে গিয়ে ধরলাম। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীকালে নকশাল আন্দোলনের সাথেও যুক্ত হয়েছিলেন। দাদুর এমন অনেক অভিজ্ঞতা আমরা ছোটবেলায় গল্পের মতো শুনতাম। সেই রকম একটা অভিজ্ঞতার কথা দাদুর থেকে আবার শুনলাম, আর সেইটা শুনেই লিখছি আপনাদের জন্য। নকশাল আন্দোলনের সময় বেশিরভাগ সময়ই দাদুরা পালিয়ে বেড়াতেন এবং বিভিন্ন গোপন ডেরায় আশ্রয় নিয়ে থাকতেন। সেই সময় দাদুকে অনেকটা সময় উত্তরবঙ্গের বিভিন্ন অভ্যন্তরীণ এলাকায় গুপ্ত স্থানে কাটাতে হয়েছে। সেই রকম এক সময়ে দাদু এবং আরও কয়েকজন কমরেড আশ্রয় নিলেন এক বহু পুরনো ভাঙাচোরা শিব মন্দিরে। ওই মন্দিরে শিবরাত্রির দিন ছাড়া সচরাচর কেউ আসে না। একটানা এক জায়গায় থাকার উপায় তাদের ছিল না। পুলিশের চোখে ধুলো দিয়ে তারা তখন তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ কয়েকদিন সেখানে থাকার পর গোপন সূত্রে খবর এলো যে পুলিশ তাদের সাথী বরুণকে খুঁজছে এবং যে অঞ্চলে তারা আছে সেখানের আশপাশে তল্লাশি চালাচ্ছে। সুতরাং সেখানে থাকা আর নিরাপদ নয়, কিন্তু একসাথে সবাই যে যাবে সে উপায় তো নেই। অগত্যা খবর আসার পরেই তাদের কাছে এই তথ্যও এসে পৌঁছলো যে কী উপায়ে তার নিষ্ক্রমণ হবে এবং পরবর্তী গন্তব্য কোথায়। বরুণদা একাই যাবেন। নির্দেশিকা অনুযায়ী পরদিন রাতে একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো সেই শিব মন্দিরের পেছনের জঙ্গলে। ইশারা পাওয়া মাত্র পরিকল্পনা অনুযায়ী বরুণদা, দাদু এবং তাদের আরও দুজন কমরেড একসাথে সেই মন্দিরের পেছনের আধভাঙা দেওয়াল টপকে গিয়ে উঠলেন গরুর গাড়িতে। জঙ্গল পেরিয়ে বাঁশঝাড় পার করে গাড়ি উঠল বড় রাস্তায়। খানিকটা যাওয়ার পর ধূপগুড়ি স্টেশনের কাছে একটা জায়গায় বরুণদাকে লাল সেলাম জানিয়ে দাদু এবং আরও দুজন নেমে গেল। তারা চলে গেল স্টেশনের দিকে, আর গরুর গাড়ি চলে গেল অন্য পথে। এই সব ব্যবস্থার কারণ, যদি পুলিশের চর অনুসরণ করে তবে তাদের ভুল পথে চালিত করার জন্য। ঘণ্টাখানেক স্টেশনে একটা পরিচিত দোকানে কাটিয়ে দাদুরা তাদের আস্তানার দিকে রওনা দিলেন। স্টেশনের সেই চা দোকানের লোকটি ছিলেন দাদুদের গুপ্ত সংবাদদাতা এবং একজন শুভাকাঙ্ক্ষীও বটে। এই ঘটনার একদিন বাদে দাদুরা খবর পেলেন যে স্থানীয় থানায় কিছু নকশাল কর্মীকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন পুলিশের অত্যাচারে মারা গেছে। এই খবরে তাদের রক্ত গরম হয়ে উঠল প্রতিশোধের জন্য। দুদিন বাদে স্টেশনের চা দোকানের ব্যক্তি তাদের খবর দিলেন যে পুলিশের এক বড় কর্তা আসছেন সেই থানায় বন্দি নকশালদের সাথে কথা বলতে, বলা ভালো অত্যাচার করতে। শোনা মাত্রই তারা ঠিক করে ফেললেন যে সেই পুলিশ কর্তার গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবেন তারা। পরদিন বিকেল 4টে গাড়িতে আসবেন পুলিশ কর্তা। সেই মতো যাবার পথেই তার গাড়ি উড়িয়ে দেবার পরিকল্পনা করা হলো। সেদিন দুপুরের পর থেকে হঠাৎ শিব মন্দির চত্বরের আশেপাশে পুলিশের খোঁচরদের দেখা যেতে লাগলো। সুতরাং সামনের লোকালয় দিয়ে বেরোনোর মতো ঝুঁকি দাদুরা নিলেন না। ঠিক হলো, দাদু আর একজন আগের দিনের মতো আবার সেই পেছনের দেওয়াল টপকে জঙ্গলের পথ ধরে যাবে ঘটনাস্থলে, আর ওনাদের অন্য আরেকজন সে সামনের দিক দিয়ে গিয়ে লোকালয়ের পথ ধরবে পুলিশের খোঁচরদের দিগ্ভ্রান্ত করার জন্য। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। যে পথে সেই পুলিশ কর্তা যাবেন সেখান অবধি পৌঁছতে গেলে ওদের সেই জঙ্গল আর বাঁশঝাড় পার করে আসতে হবে। পায়ে হেঁটে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, আর স্টেশন থেকে ওই পথে পুলিশের গাড়ি এসে পৌঁছতে লাগবে মিনিট 20। সুতরাং তার আগেই দাদুদের পৌঁছতে হবে ঘটনাস্থলে। জঙ্গল পেরিয়ে তারা এসে পৌঁছলেন বাঁশঝাড়ের কাছে। বাঁশঝাড় পেরোলেই তাদের গন্তব্য। রক্তে তখন প্রতিশোধের আগুন টকবক করছে। তারা দ্রুত পা চালাতে লাগলেন বাঁশঝাড়ের মধ্যে দিয়ে। বাঁশঝাড়ের মধ্যে বেশ খানিকটা এগোনোর পর তাদের হঠাৎ মনে হলো ওরা ছাড়াও আরও কেউ যেন হেঁটে আসছে। ঘন বাঁশঝাড়, দিনের বেলাও সেভাবে আলো প্রবেশ করে না। তারা ঠিক ঠাহর করে উঠতে পারলেন না যে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। তারা খানিক দাঁড়ালেন,
সতর্কতা এই মুহূর্তে বিশেষ জরুরি। তারা থামার সাথে সাথে আওয়াজও থামল। কয়েক মুহূর্ত কোনো আওয়াজ আর নেই। নিজেদের পায়ের আওয়াজের প্রতিধ্বনি ভেবেই তারা আবার রওনা হলেন। খানিক পর আবার আওয়াজ, এবার আরো স্পষ্ট এবং তাদের পায়ের চেয়েও দ্রুত। তারা দাঁড়িয়ে পড়লেন। তাদের আশেপাশে হঠাৎ বাতাস কেমন যেন ভারী হয়ে এলো। তারা চেষ্টা করেও যেন এগোতে পারছেন না। এবার অনুমান করা গেল যে আওয়াজ আসছে সামনে থেকে, আর তা ক্রমশ কাছে আসতে লাগলো। তখন চারপাশে একটা পাতাও নড়ছে না। কোনো পাখির ডাক নেই, পাতার খসখস নেই। কোথা থেকে ভীষণ একটা ধোঁয়াটে ভাব এসে ভীষণ এক স্তব্ধ পরিবেশ তৈরি করল। হাঁটার শব্দ ক্রমে দৌড়ে পরিণত হলো। দাদু এবং তার সাথী দেখলেন সেই বাঁশঝাড়ের মধ্যে থেকে যার পায়ের শব্দ আসছিল সে আর কেউ নয়, তাদের অতি পরিচিত বরুণদা। তারা দুজনেই অবাক, কারণ এখন ওনার গুপ্তস্থানে থাকার কথা। 3-4 দিন আগেই তিনি রওনা হয়েছিলেন, সুতরাং তার সেখানে আসার কথাই নয়। বরুণদা এসে তাদের লাল সেলাম করে জানালেন যে তাদের অপারেশন অ্যাবর্ট করতে হবে, এই রকম নির্দেশ আছে, কারণ এই মুহূর্তে পরিস্থিতি ভালো নয়। ইতিমধ্যেই কয়েকজন ধরা পড়েছে, সুতরাং আর কোনো কমরেড এই মুহূর্তে হারানোর ঝুঁকি গোষ্ঠী নিতে চায় না। তারা যেন এখুনি ফিরে যায়। ঝড়ের বেগে এইসব বলে গেলেন বরুণদা। কথা শেষ হওয়া মাত্রই তিনি তার কমরেড ভাইদের লাল সেলাম জ্বালিয়ে সোজা পথে হাঁটা দিলেন, যে পথে এসেছিলেন তার ঠিক উল্টো পথে। সমস্ত ঘটনাটা ঠিক কী ঘটলো দাদুরা বুঝতে পারলেন না। যতটা সময় নিয়ে বরুণদার আগমন ঘটেছিল ঠিক তার অধিক দ্রুততার সাথে তিনি কোথায় যেন মিলিয়ে গেলেন। তার অন্তর্ধানের সাথে সাথে আশেপাশের বাতাস ক্রমে হালকা হয়ে এলো। প্রকৃতি তার নিজ ছন্দে ফিরল, পরিবেশ স্বাভাবিক হলো। দাদু এবং তার সাথী একটু সম্বিত ফিরে পেয়ে ভাবলেন যে হয়তো দল বরুণদাকে ওদিকে অন্যত্র কাজে পাঠিয়েছে এবং সত্যি কোনো গুরুতর পরিস্থিতির জন্যে তাদের প্রতি এই নির্দেশ তার মারফত পাঠানো হয়েছে। দাদু এবং তার সাথে থাকা বোমাগুলো বাঁশঝাড়ের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে মাটির নিচে রেখে মাথা থেকে মুখ অবধি মুড়ি দিয়ে এসে উঠলেন তাদের গন্তব্যে, পরিস্থিতি ঠিক কী হয়েছে দেখার জন্য। সেখানে পৌঁছে তারা দেখলেন ভয়াবহ দৃশ্য। পথের ধারে বিচ্ছিন্নভাবে পড়ে আছে কিছু মানুষের গুলিবিদ্ধ মৃতদেহ, দোকানপাট বন্ধ। তারা যতক্ষণে এসে পৌঁছেছেন ততক্ষণে পুলিশ কর্তার গাড়ি চলে গেছে। তারা এলেন স্টেশনের চা দোকানে। জানতে পারলেন শুধু পুলিশ কর্তা একা নয়, তার সাথে আরও 2টো কনভয় ছিল, যার একটিতে কোনো এক প্রশাসনিক আধিকারিক ছিলেন। নকশাল সন্দেহে তারা সেই পথে নির্বিচারে গুলি চালিয়ে গেছে সেই সরকারি কর্তাদের প্রাণ রক্ষার্থে। দাদুরা জানালেন যে পথে বরুণদা তাদের না আটকালে হয়তো এই সংঘর্ষ আরও ব্যাপক হয়ে উঠত এবং নিশ্চিত তাদের প্রাণ হারাতে হতো। এই কথা শুনে চা দোকানের লোকটি চমকে উঠে বলল, এ অসম্ভব, এ কি করে হয়? দাদু আবারও পরিষ্কারভাবে বললেন যে হ্যাঁ, পথে বরুণদাই ওনাদেরকে বারণ করেছেন আসতে। এইবার চা দোকানির চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে উঠল। তিনি বললেন, এ অসম্ভব। সেদিন গুপ্তস্থানে যাবার পথে স্টেশন ছাড়িয়ে খানিক দূর যাবার পর তিনি পুলিশের হাতে ধরা পড়েন, আর যে কজন নকশাল ধরা পড়েছিল বলে খবর পাওয়া যায় তিনিও তাদের মধ্যে একজন, এবং দুর্ভাগ্যবশত যে একজনের মৃত্যু হয়েছে তিনিই বরুণদা। এই কথা শুনে দাদুর হাত থেকে চায়ের বাঁড়টা মাটিতে পড়ে ভেঙে টুকরো হয়ে গেল। ঠিক যেন দাদুর বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বিপ্লবীদের চোখের জল গড়িয়ে পড়ে না, তা চোখের আগুনে বাষ্পে পরিণত হয়। চোখ বন্ধ করে ওরা বরুণদাকে লাল সেলাম জানালেন। নিজের অজান্তেই যার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা উদ্যত হয়েছিলেন, সেই কমরেড তাদের মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে তার প্রকৃত কমরেডের দায়িত্ব পালন করে গেলেন। অলৌকিক অভিজ্ঞতার কথা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 10টায়।